নমস্কার, কেমন আছেন সবাই? আমার এই রান্নায় আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আজকে আমি রান্না করেছি নারকেলের দুধ ছাড়াই চিংড়ির মালাইকারি। চিংড়ির মালাইকারি আপনারা তো অনেকেই রান্না করেন ঘরে, কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করেছি। তাহলে চলুন দেখি কি করে রান্নাটা করেছি। এই যে চিংড়ি, এইটা যেই রান্নাতেই দেবেন না কেন সেই রান্নারই টেস্ট কিন্তু একটু অন্যরকমই হয়ে যায়। আজকে আমি এখানে গলদা চিংড়ি নিয়েছি, সেটা চিংড়ির মালাইকারি করব বলে। চিংড়িকে নিয়ে অনেকের মনে অনেকের মতামত রয়েছে। কেউ বলে এটি জলের মাছ, কেউ বা বলে আবার জলের পোকা। আমি তো ওকে চিংড়ি মাছ বলেই সম্বোধন দিচ্ছি। তাহলে আজকে আমি রান্না করছি চিংড়ি মাছের মালাইকারি, নারকেলের দুধ ছাড়াই। এখানে আমি অনেক কিছু নিয়েছি: সর্ষে পোস্ত বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা। ব্যাস এই সামান্য জিনিস দিয়েই আজকে আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। তাই আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম চিংড়ি মাছটা ভাজবো বলে। আমি কিন্তু সচরাচর চিংড়ি মাছ ভেজে রান্না করি না, সবসময় কাঁচা চিংড়ি রান্না করার চেষ্টা করি। কিন্তু আজ এই চিংড়ি মাছটা একটু তেলে হালকা নেড়ে নেব। চিংড়িটা যেই না আমি তেলে দিলাম অমনি চটপটিয়ে ফেটে উঠলো। তখনই তো আমি একটু সরে গেলাম, না হলে আবার তেল ফেল ছিটকে ফোসকা পড়ে যাবে, সে আবার আরেক কেলেঙ্কারি কাণ্ড। যাকগে যাক, যা হওয়ার তো হয়েই গেছে। এখন আমি চিংড়িটাকে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে তুলে নিলাম। মানে ওই চিংড়ি মাছের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে গেল, আমি কিন্তু চিংড়ি মাছটাকে আলাদা করে নুন হলুদ মাখাইনি, ওই তেলের মধ্যেই সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম। এতেই চিংড়ি মাছের ভেতরে যা নুন হলুদ ঢুকে যাবে। আবার আমি কড়াইয়ের মধ্যে একটু পরিমাপ মতো তেল দিয়ে দিলাম। তারপরে যেই বাটা পেঁয়াজটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। এখানে আমার একটা ভুল হয়ে গেছে, তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দেবো বলে সাইডে রেখেছিলাম, কিন্তু ওই যে ভিডিও করার আনন্দে আমি তো সেটাই ভুলে গেছি, রান্নার আসল জিনিসটা। যাকগে যাক, পরে আবার মনে পড়েছিল। পেঁয়াজ বাটা দেওয়ার পরে আমি একটু টমেটো বাটাও দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম, গ্যাসের আঁচটাকে হালকা করে দিয়ে, কারণ টমেটোটা দিয়ে আর পেঁয়াজ বাটাটা দিয়ে যেন কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এরপর যেই গরম মশলাটা ভুলে গেছিলাম সেই গরম মশলাটা দিয়ে দিলাম, একটুখানি দারচিনি, একটা এলাচ আর একটা লবঙ্গ। মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি আর পরে গরম মশলাটাও দিয়েছি। প্রথমে তেলের মধ্যে দিলে যেরকম একটা স্মেল বেরায়, হয়তো সেরকম স্মেল বেরায়নি মশলাটাতে দেওয়াতে, কিন্তু গন্ধটা বেশ ভালোই বেরিয়েছিল। এইবার তেল থেকে এই মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছিল, কারণ টমেটো আর যে পেঁয়াজটা দিয়েছি তার থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে। এবার ওই মশলাটার মধ্যে পরিমাপ মতন একটু হলুদ আর পরিমাপ মতন একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম ঝালের জন্য। তারপর মশলাটা নাড়াচাড়া করতে করতেই কালার ধরে গেছে। এইবার যে সর্ষেটা আর পোস্তটা আমি আলাদা করে বেটে রেখেছিলাম সেটাও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই সর্ষে পোস্তটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করব না, না হলে সর্ষেটা আবার তেতো হয়ে যাবে। তারপর কি করলাম, ওই সর্ষে বাটিটার মধ্যেই আবার একটু জল দিয়ে বুলিয়ে এই সর্ষেটার মধ্যে দিয়ে দিলাম, মানে সর্ষে পোস্ত বাটা এই মশলাটায় আমি জলটা দিয়ে দিলাম। আবার গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিয়ে বেশ কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করতে থাকলাম। যেই না ঝোলটা একটু ফুটে এলো অমনি আমি এই চিংড়ি মাছগুলো একে একে সব এই গ্রেভিটার মধ্যে সাজিয়ে দিলাম। মাছগুলো কিন্তু বেশ অনেকটাই বড় ছিল, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছিল না। মাছগুলো সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর আমি অপেক্ষা করছিলাম ফোটার। তারপর হালকা একটু যেই গরম হয়ে বুটি উঠলো, আমি যেই ধনে পাতাগুলোকে কুচিয়ে রেখেছি সেই ধনে পাতাগুলো ওপর দিয়ে ছিটিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কাও ওপর দিয়ে দিয়েছি। ঝালের জন্য আর কালারের জন্য আগেই আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, কিন্তু ওই যে আমার যে কাঁচা লঙ্কার স্মেলটা খুবই ভালো লাগে, তাই জন্য অবশেষে কয়েকটা কাঁচা লঙ্কা চিরেও দিয়ে দিলাম। যখন এই তরকারিটা ফুটছিল এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল কি বলবো। যাই হোক, এখন টাটা, কালকে আবার দেখা হবে।